আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো কচু শাক দিয়ে গলদা চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকের এই রেসিপিতে কচু শাক সেদ্ধ করে কিভাবে ফ্রোজেন পদ্ধতিতে রাখতে পারবেন অথবা ইনস্ট্যান্ট রান্না করে খেতে পারবেন পুরোটাই থাকছে এই রেসিপিতে। হোপফুলি যারা নতুন রাঁধুনি তাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। আর এইভাবে যদি আপনারা কচু শাক রান্না করেন তাহলে কিন্তু অনায়াসে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই কচু শাকটা আমার যা আমাকে বাড়ি থেকে পাঠিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন করে। তো আমি ধুয়ে নিয়েছি এবং পানিটা ছড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি হাফ লিটার পানির মধ্যে অল্প অল্প কচু দিয়ে কচুটাকে অলমোস্ট সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর কচুটা কিছু সংকুচিত হয়ে আসলে আবারও কিছু কচু অ্যাড করে দিলাম। এইভাবে আমি অল্প অল্প করে কচু দিয়ে পুরোটা কচুকে সেদ্ধ করে নিব। আর খুব বেশি পানি দিতে যাবেন না, কেননা কচুর ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসে। আর অবশ্যই কচুটা সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নেবেন, এতে করে কিন্তু একদমই গলা ধরবে না। তো দেখুন এইভাবে আমি পুরোটা কচু সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো পানিটা ঝরানোর পর যারা সংরক্ষণ করতে চাইবেন অবশ্যই ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তো যেহেতু কচু শাকটা আমার কাছে খুব বেশি পছন্দের, সেজন্য আমি এগুলোকে রেখে দিব না, ইনস্ট্যান্টই রান্না করে নিব। তো দেখুন পানিটা ঝরিয়ে নিয়ে একটি বুলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো কচু শাক রান্না করার জন্য আমি এখানে 1.5 কাপের মতো গলদা চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি সাতকরার খোসা। তো এগুলোকে আমি শুকিয়ে নিয়েছিলাম। তো আমি 1.5 কাপ পানি দিয়ে সাতকরার খোসাটাকে ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টা মতো। তাহলে কিন্তু সাতকরার খোসাটা সফট হয়ে যাবে এবং এটি রান্না করলে খেতে খুব বেশি টেস্টি হবে। তো দেখুন আমার সাতকরাটা কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে। তো যেহেতু সাতকরাটা সফট হয়ে গেছে, এবারে লোভনীয় কচু শাকটা রান্না করার জন্য প্রথমেই আমি চিংড়িগুলোকে ভেজে নিব। সেজন্য হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিচ্ছি। তারপর আমি একটি প্যানের মধ্যে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি এবং এগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো খুব বেশি ডিপ ফ্রাই করতে যাবেন না, এতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তারপর মাছগুলো উঠানো হয়ে গেলে এর উপরে আমি অ্যাড করে দিচ্ছি আবারও হাফ কাপের মতো তেল। তারপর তেলটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিলাম। আর অবশ্যই রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব, এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার ভেতর থেকে কিন্তু অনেকটাই তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর আমি সেই ভিজিয়ে রাখা সাতকরার খোসাটাকে অ্যাড করে দিলাম। তো সাতকরার খোসাটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তো লবণটাকে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে সাতকরার খোসাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো লো টু মিডিয়াম হিটে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখুন লো আঁচে রান্না করার ফলে কতটা তেল উঠে এসেছে এবং সাতকরার খোসাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা পানি ঝরানো কচু শাকটা। তো আপনারা চাইলে কিন্তু শুধু সাতকরার খোসা দিয়েও কচু শাকটা রান্না করতে পারবেন, তাহলেও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো যেহেতু আমার হাতের কাছে গলদা চিংড়িটা ছিল, সেজন্য আমি অ্যাড করে দিব। তো লো টু মিডিয়াম হিটে আবারও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বিলিভ মি, সাতকরার ফ্লেভারে কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা যদি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে নেওয়া গলদা চিংড়িটাকে অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি সেজন্য রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আবারও আমি লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিলাম। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এই পর্যায়ে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপর আমি ফাইনাল টাচ হিসাবে দিয়ে দিলাম ধনেপাতা কুচি প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। তো ঠিক 1 মিনিট পর ফিরে আসলাম। ফাইনালি আমার তৈরি হয়ে গেল গলদা চিংড়ি এবং সাতকরার খোসা দিয়ে মুখরোচক স্বাদের কচু শাকের এই রেসিপিটা। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। কি দেখে জিভে জল আসছে তো? ধোয়া ওঠা গরম গরম গলদা চিংড়ি এবং সাতকরার খোসার সংমিশ্রণে কচু শাকের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। আর এইরকম রেসিপি হলে অনায়াসে কিন্তু প্লেটের ভাত শেষ করতে পারবেন। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট রইল, যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বিফ বোনার একটি রেসিপি নিয়ে। আর এটি হচ্ছে আমার ইউএসএতে রান্না করা ফার্স্ট রেসিপি। যদিও বা আমি এতদিন থেকে অনেক কিছুই রান্না করছি, কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করে যাচ্ছিলাম। তো বিগত 29শে অক্টোবর আমি বাংলাদেশ থেকে ইউএসএর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসার পর সংসারটা গোছাতে গোছাতে বেশ খানিকটা সময় লেগেছিল, সেই কারণে আমি কিছু ব্লগ ভিডিও শেয়ার করেছি। তো আশা করছি বরাবরের মতো আমার ভিউয়ার্স থেকে সাথে নিয়ে আমার পথ চলা আরও বেশি দীর্ঘায়িত হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপের মতো রিফাইন অয়েল, স্বাদ মতো লবণ, 3-4টি তেজপাতা, 6-7 টুকরো করে দারুচিনি এবং এলাচি নিয়েছি। সাথে নিয়েছি 5 টুকরো করে লবঙ্গ এবং গোলমরিচ। নিয়েছি 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, আর নিয়েছি মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ করে। নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এছাড়া এখানে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। তো যতটা পেঁয়াজ কুচি লাগবে আমি ততটাই ব্যবহার করব। তো আজকের এই বিফ বোনাটা আমি হাতে মেখে রান্না করব, সেজন্য প্রথমেই 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। তো আপনারা আপনাদের মাংসের মেজারমেন্ট অনুযায়ী সব কিছু কম বেশি করে নেবেন। একে একে গুঁড়া মশলাটা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তারপর যথারীতি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন হাতে মাখা গরুর মাংসের স্বাদ কতটা হয়। তো খুব ভালোভাবে মেখে নিয়ে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর। তো চুলায় আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম হিটে প্রথমে 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি চুলার আঁচটা একদম লোতে করে 40 মিনিট রান্না করে নিব। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিব। আর এই কারিটা আমি একদম পানি ছাড়াই রান্না করব। আর এইখানকার বিফটা কিন্তু খুব বেশি সফট থাকে এবং খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো যাতে তলানিতে ধরে না যায় সেজন্য আমি 10 মিনিট অন্তর অন্তর এটিকে নেড়ে দিচ্ছি। আর দেখুন, মাংসের ভেতর থেকে কিন্তু পানিটা উঠে এসেছে। তো আমি পুরোটা পানি শুকিয়ে নিয়ে একদম মাখা মাখা বা ভুনা টাইপের করে নিব। আবারও আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো প্রতি 10 মিনিট অন্তর অন্তর আমি এটাকে নেড়ে দিচ্ছি, যাতে তলানিতে ধরে না যায়।
তো আমার বিফ ভুনাটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে। আমি আবারও একদম লো আছে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে তেলটা একদম সেপারেট হয়ে যায় এবং ঝোলটাও কিছুটা কমে আসে। তো অ্যাট লাস্ট ঠিক 40 মিনিট পর আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর দেখুন তেলটা কতটা সেপারেট হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু কমে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে আমি এখানে 1 চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তারপর আমি নেড়ে ছেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিব। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বিফ ভুনা রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে শেয়ার বাটনে প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।